আচ্ছা, আমরা একটু দেখি সবাই। আমাদের এই হচ্ছে আমাদের সাজেশনের যে স্যাম্পলটা আমরা ওপেন করলাম। স্যাম্পলের মতো করে আমরা একটা ফাইল তৈরি করার জন্য নতুন একটা ফাইল নিলাম, ব্ল্যাঙ্ক ফাইলটা ওপেন করলাম। তো আমরা এদিকে 11টা কলাম নিব, 11টা রো নিব। এই যে আমি এই পর্যন্ত আসছি, আমি মনে করতেছি যে 11টা হয়ে গেছে এবং বাস্তবে 11টা হয়েছে। এটা কি করে বুঝবো বলতে পারেন? দেখেন, আমি নর্মালি নর্মালি এই একটা একটা সিলেক্ট আছি, এদিকে যাচ্ছি, এমন দেখাচ্ছে 1R এবং 11C। নিচের দিকে গেলে এরকম দেখা যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে এই হচ্ছে আমার 11টা কলাম, 11টা রো। আমাদের নেম ম্যানেজারে থাকে এটা। আমি এটুকু নিতে পারি, অথবা নিচেরটা থেকে শুরু করে এরকম নিতে পারি। তার মানে নিচেরটা থেকে নিলে উপরেরটা আমি লিখতে পারবো, ওয়েস্ট শিট কথাটা, টাইটেলটা লিখতে পারবো, অথবা তারও একটা পর থেকেও নিতে পারি। এটা আমার ইচ্ছা, তাই নাকি? আমি এইটুকু নিলাম, উপরে দুইটা বাদ দিয়ে এইটুকু বর্ডার করে নিলাম। শুরুতেই বর্ডারটা করা হয়ে গেল। এবং সবার উপরের হেডারটা হিসাবে এইখানে যে সিরিয়াল নাম্বার, এমপ্লয়ি আইডি, এটা আমরা লিখে নিই। সিরিয়াল নাম্বার, এমপ্লয়ি আইডি, নেম, ডেজিগনেশন, তারপরে ডেজিগনেশনের পরে কি, ওয়ার্কিং আওয়ার, বেসিক ওয়েজ। বেসিক ওয়েজ, ওভারটাইম ওয়েজ, মেডিকেল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্স, তারপর কি গ্রোস অ্যামাউন্ট, এই আইটি মানে ইনকাম ট্যাক্স, তারপর কি নেট অ্যামাউন্ট। আচ্ছা, সবার উপরে এইটুকুকে মার্জ করে এখানে লিখে দিলাম ওয়েস্ট শিট। এবং এখানে এটার ফন্ট একটু বাড়িয়ে দিলাম, একটু মোটা করে দিলাম, মানে বোল্ড করে দিলাম। তো আমার এখান থেকে কাজ শুরু হবে, তাই নাকি? তো আমরা স্যাম্পলের মতো করে হেডারটাকে তৈরি করলাম। এরপরে নিচের থেকে শুরু হবে, নিচে কয়েকটা নাম থাকবে, এমপ্লয়ি আইডি থাকবে, এরপরে ডেজিগনেশন থাকবে। তো আমরা একটু আমাদের রিকোয়ারমেন্টগুলো দেখি। রিকোয়ারমেন্টগুলো প্রথমেই হচ্ছে এমপ্লয়ি আইডি আর ইউনিক উইথ ডিজিট ভ্যালিডেশন। লেখা কি দেখা যায় পিছন থেকে সবাই? এমপ্লয়ি আইডি আর ইউনিক উইথ ডিজিট ভ্যালিডেশন, বাট লেফট পিবি ইজ ফিক্সড অ্যান্ড অ্যানাদার 5 ডিজিট আর নিউমারিক। কথাটা তারা কি বুঝায়? যে এমপ্লয়ি আইডি এটা ইউনিক হবে এবং এখানে একটা ডিজিট ভ্যালিডেশন হবে, এবং এখানে পিবি যেটা এটা ফিক্স থাকবে, এবং বাকি 5 ডিজিট হবে সংখ্যা, তাই নাকি? এই লাইন থেকে এইটুকুই বুঝি। তো এইখানে যে এমপ্লয়ি আইডিটা দেখতে পাচ্ছি, এই এমপ্লয়ি আইডির এই পিবি আমাদের ফিক্স থাকবে, প্রত্যেকের জন্য পিবি ফিক্স। এরপরে সামনের 5টা হবে নিউমারিক ডিজিট। নিউমারিক ডিজিট বলতে কি বোঝায় আমরা বুঝি? কোনো সংখ্যা, এটা হচ্ছে নিউমারিক ডিজিট। আর টেক্সট ডিজিট বলতে কোনো লেখালেখি। তো আমরা এইটুকু আগে করে নেই, নিউমারিক ডিজিট এবং অ্যানাদার 5 ডিজিট
মানে নিউমেরিক 5 ডিজিট এবং পিবি ফিক্স, এটা আমরা করে নেই। আমরা নর্মালি সিরিয়াল নাম্বার তো যেভাবে হওয়ার কথা সেভাবেই হবে। সিরিয়াল নাম্বারটা আমরা নিয়ে নিলাম, সিরিয়াল নাম্বার হয়ে গেল। এমপ্লয়ি আইডি ইউনিক এবং পিবি হচ্ছে ফিক্স। আমরা সম্পূর্ণটুকু সিলেক্ট করলাম। আমরা কিভাবে করব মনে আছে? আমরা এই নাম্বার ডাটা টাইপ থেকে, এটা হচ্ছে ডাটা টাইপ, এখান থেকে অ্যারো সাইনে ক্লিক করে কাস্টম থেকে এই জেনারেলের কথা চেঞ্জ করে পিবি লিখে দিব। পিবি লিখে দিয়ে একটা হ্যাশ চিহ্ন দিয়ে দেব। তো এই জায়গাটায় এখন যা লিখবো 1 2 3 4, তার আগে পিবি চলে আসছে। পরেরটায় অন্য কিছু লিখবো, তার আগে পিবি চলে আসছে। তার মানে পিবি ফিক্স হয়ে গেছে আমাদের নাকি? এখন পিবি ফিক্স হয়েছে, ভালো কথা। আমি ডিলিট করে দিই এই মুহূর্তে। আমাদের 5টা ডিজিট এর পরে রাখতে বলছে এবং সেটাকে রাখতে বলছে ডিজিট ভ্যালিডেশনে 5টা রাখতে বলছে এবং ইউনিক রাখতে বলছে। তো এক্ষেত্রে আমরা কি ডাটা ভ্যালিডেশন করব নাকি? তো ডাটা ভ্যালিডেশনটা কি আমরা মনে আছে? ডাটায় যাব, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, এইখান থেকে কাস্টম, কাস্টম থেকে অ্যান্ড ব্র্যাকেট ওপেন কাউন্ট ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল, সরি সম্পূর্ণ সেল লক করে কমা দিয়ে প্রথম সেল মানে ক্রাইটেরিয়া ব্র্যাকেট ক্লোজ লেস দ্যান 2, এটা হচ্ছে আমাদের ইউনিক যেন হয় এটা করলাম। কমা দিয়ে লেন ব্র্যাকেট ওপেন এই সেল ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল যেন 5 ডিজিট হয় ব্র্যাকেট ক্লোজ। এই হচ্ছে আমাদের ডিজিট ভ্যালিডেশন এবং ইউনিক ডাটা ভ্যালিডেশন, দুইটা হয়ে গেল একই ফর্মুলার মধ্যে। এটা অ্যান্ড ফর্মুলা দিয়ে আমরা করি। তো এটুকু ক্লিক করে এখন এই মুহূর্তে আমরা যদি 1 2 3 4 5 লিখি, এভাবে চলে আসছে। 1 2 3 4 5 6 লিখতে গেলে এন্ট্রি নেবে না, দুইটা কমাই দিয়ে এন্ট্রি দিলে তাও নেবে না, এমনকি সেম একই শব্দ যদি দেই তাহলে এন্ট্রি নেবে না। তার মানে আমাদের আমরা যেটা চেয়েছি সেটা হয়েছে। যাই হোক, এরপর নাম, নাম তো যেমন খুশি তেমন থাকতে পারে, তাই নাকি? আপনাদের নাম ব্যবহার করছি। এরপর ডেজিগনেশন। তো আমরা ডেজিগনেশনের এখানে দেখতে পাচ্ছি গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3 এভাবে আছে, তাই নাকি? তো এখন আমরা গত কয়েকদিন আগে যে স্যালারি শিটটা করলাম সেখানে ডেজিগনেশনে এমডি ছিল, সিও ছিল, ম্যানেজার ছিল, কিন্তু এখানে এমন কেন বলতে পারেন? এখানে হচ্ছে এই উইকলি ওয়েজের শিট, এটা করা হয়েছে শুধুমাত্র ওয়ার্কার যারা তাদের জন্য। ওয়ার্কারদের এমডি সিও এই ডেজিগনেশন হয় না। ওয়ার্কাররা 2-3টা গ্রেডের ডেজিগনেশন থাকে তাদের। তারা কেউ গ্রেড 1-এর ওয়ার্কার, কেউ গ্রেড 2-এর ওয়ার্কার, কেউ গ্রেড 3-এর ওয়ার্কার। তো আমরা এই কথাটাও লিখে এখানে মার্জ করে দিলাম। তো এইখানে এই যে ওয়ার্কার, কোনো এক ওয়ার্কার আছে গ্রেড 3, কোনো এক ওয়ার্কার গ্রেড 2, কোনো এক ওয়ার্কার গ্রেড 1, আবার কোনো এক ওয়ার্কার গ্রেড 2। তো আমাদের এই ডেজিগনেশন, এটাকে বলছে কি ডেজিগনেশন ইজ ড্রপ ডাউন গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3, 3টা গ্রেড হবে এবং সেটা ড্রপ ডাউন হবে ডেজিগনেশনে 2 নম্বরে বলা আছে। আমরা কি ড্রপ ডাউন করতে পারবো? আমরা ডেজিগনেশনে যাব, সম্পূর্ণটা সিলেক্ট করে নিব। আমরা এই ডাটা ভ্যালিডেশনের থেকে এনি ভ্যালুর পরিবর্তে লিস্ট এবং সোর্স থেকে গ্রেড 1 কমা গ্রেড 2 কমা আচ্ছা গ্রেড 3 আমরা এভাবে লিখে নিলাম। গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3 আমরা সেটা সবাই পারি নাকি? জাস্ট ওকে ক্লিক করলাম। এখন কি আমাদের ড্রপ ডাউনের একটা চিহ্ন চলে আসছে, যার যেটা গ্রেড তার সেটাই গ্রেড দিয়ে দিতে পারবো, তাই নাকি? আমি র্যান্ডম কয়েকটা গ্রেড দিয়ে দিচ্ছি এই মুহূর্তে।
তো আমরা গ্রেডটা কি পেয়ে গেলাম। এরপরে যে ব্যাপারটা আসছে, এখানে বলছে কি গ্রেড 1 যে তার রেট হচ্ছে 200 টাকা, যে গ্রেড 2 তার রেট 180 টাকা, যে গ্রেড 3 তার হচ্ছে 150 টাকা আওয়ার, মানে প্রত্যেক ঘন্টায় তারা 200 টাকা, 180 টাকা, 150 টাকা করে পাবে প্রত্যেক ঘন্টায় তাদের ওয়ার্কিং মজুরি হিসেবে। কারণ এটা হচ্ছে উইকলি ওয়েজেস শিট ফর ওয়ার্কার, মানে সাপ্তাহিক মজুরি শিট ওয়ার্কারদের জন্য এটা। তো আমাদের এখানে 3টা গ্রেডের 3টা বেতন, মানে 3টা টাকা বলা আছে। এরপরে আরেকটা লাইন বলা আছে, ওভারটাইম ইজ ক্যালকুলেটিং ওয়েজ এস 250 টাকা আওয়ার, মানে ওভারটাইম ক্যালকুলেট হবে এবং সেখানে 250 টাকা রেট হবে। বাট অ্যাবভ 40 কাউন্টস অ্যাজ ওভারটাইম, মানে 40 ঘন্টার অতিরিক্ত যে কাজ করবে সে 40 ঘন্টার অতিরিক্ত হবে তার ওভারটাইম। আমরা কি বুঝি লাইনগুলো দেখলে? এবং আবার দেখি ওভারটাইম ইজ ক্যালকুলেট ওয়েজ অ্যাট 250 টাকা, মানে 2 রেট 250 টাকা রেট ওভারটাইম হবে, কিন্তু বলা আছে যে 40 ঘন্টার বেশি যদি কেউ কাজ করে তা মানে সেই ওভারটাইম পাবে। মানে বেজ ওয়েজেস হচ্ছে আমাদের 40 ঘন্টা, 40 ঘন্টা পর্যন্ত সে কোনো ওভারটাইম পাবে না, 40 ঘন্টার উপরে গেলে ওভারটাইম পাবে। এরপরে মেডিকেল অ্যালাউন্স ফিক্স 500 টাকা, ইনকাম ট্যাক্স 10% অন গ্রোজ অ্যামাউন্ট। তো আমাদের স্যাম্পলটা একটু দেখি এবার। স্যাম্পলটায় এই হচ্ছে বেসিক ওয়েজ, কার কত আসছে। এই এই ব্যক্তি 45 ঘন্টা কাজ করছে, 45 ঘন্টা কাজ করছে, সে হচ্ছে গ্রেড 3। তার মানে গ্রেড 3 হলে তার রেট কত হওয়ার কথা? আচ্ছা আচ্ছা এখানে 150 আছে, রেট লেখা 150 আছে, কিন্তু এখানে ফর্মুলা করার সময় একটু ভুল করা হয়েছে। এখানে করার সময় 100 টাকার রেটে গুণ করা হয়েছে, ঠিক আছে? এটা বুঝতে পারছি। কারণ 40 ঘন্টা তার যদি বেসিক ওয়েজ হয়, সেই 40 ঘন্টার সে এখানে বেসিক ওয়েজেস হিসেবে পাবে। বাকি যে 5 ঘন্টা অতিরিক্ত করছে সেই অতিরিক্তর জন্য সে ওভারটাইম হিসেবে পাবে। আমরা আরেকটা ওয়েজ শিটে যাই, সেম একই ওয়েজ শিট আছে, সেটা অ্যাকুরেট ভাবে মনে হয় আছে। এইটা এখানে আর কি বাকি অংশ করা নেই, এভাবে দেখাই দিয়েছে যে এগুলো স্যাম্পল হিসেবে বের করতে হবে। এইটা ছিল অরিজিনালি একটা প্রশ্নে, ঠিক আছে, একেবারে যেটা অ্যাসেসমেন্টে আসছে এমন একটা প্রশ্নে। আর এই যেটা দেখলেন এটা হচ্ছে আমরা নিজেরা তৈরি করেছি স্যাম্পল হিসেবে। তো যে কারণে আমরা এইটা যদি দেখি, তাহলে এই যেটুকু আমরা পাবো, যেটুকু স্যাম্পলে করা থাকবে সেটুকু আমাদের প্রায় হয়ে গেছে। বাকি আছে কি 40, 55, 35 এইগুলো লেখা বাকি আমাদের স্যাম্পলে। আর সবই তো হয়ে গেছে নাকি? কে কত ঘন্টা কাজ করছে সেটা একটু লিখে নেই। 45, 35, 50, 40, 33, 45, 46, 41, 39, 55। আমাদের প্রশ্ন অনুযায়ী যেটুকু থাকার কথা সেটুকু আছে, এখন এগুলো আমাদের বের করতে হবে নাকি? তো এগুলো যদি বের করতে যাই, এখানে কিন্তু আরো অনেক বিষয় আছে। তো আমরা আমাদের শুরুরটা দেখেই করি, পরেরটা ওইটা আবার করব। এটা দেখেই করি। এখানে বলছে গ্রেড 2 যে, সরি গ্রেড 1 তার 200 টাকা রেট হবে, গ্রেড 2 তার হচ্ছে 180 টাকা রেট, এবং গ্রেড 3 যে সে 150 টাকা রেট। তো এই মুহূর্তে আমরা এইটাকে কয়েকটা পদ্ধতিতে করতে পারবো। আমরা কয়েকটা পদ্ধতিও দেখতে পারি, চাইলে
একটা পদ্ধতি দেখে একটাও কমপ্লিট করতে পারি। তো আমরা কি কয়েকটা পদ্ধতি দেখবো না একটা পদ্ধতিই শিখবো? কয়েকটা দেখবো। আচ্ছা, কয়েকটা যদি দেখি তাহলে সহজ ওয়ে হিসেবে ভিলুকাপ আমরা সবাই জানি। ভিলুকাপ দিয়ে আমরা একটা কাজ করতে পারি। ভিলুকাপ দিয়ে যে কাজটা করব সেটা একটু শুরু থেকে দেখার চেষ্টা করি, যে আমরা একটু থিওরি বোঝার চেষ্টা করি যে এখানে গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3 যেটা হবে তার জন্য একটা রেট হবে, তাই নাকি? সেই রেটের সাথে ওয়ার্কিং আওয়ার গুণ হবে, তাই নাকি? এবং এই ওয়ার্কিং আওয়ার গুণ হয়ে যেটা হবে এটা হচ্ছে বেসিক ওয়েজ। তো আমরা নর্মালি এই ব্যক্তি গ্রেড 2, আমরা যদি এই সেল গুণ 180 দেই, 180 টাকা রেট না গ্রেড 2 এ, তার টাকাটা চলে আসে 8100। তো আমরা এই ব্যক্তির ক্ষেত্রে 8100 এখানে নিতে পারবো না, কারণ আমাদের বলা হয়েছে কি ওভার টাইম ক্যালকুলেটিং 250 টাকা এবং 40 ঘন্টার উপরে যেটুকু হবে সেটুকু ওভার টাইম। 40 ঘন্টার পরে তার রেট হচ্ছে 250 টাকা। তার মানে সে 40-এর পরে যে 5 ঘন্টা কাজ করছে, এই 5 ঘন্টা সে 250 টাকা করে পাবে। 5 ঘন্টা যদি 250 টাকা করে পায় তাহলে হচ্ছে 5 গুণ 250, এইটা হবে তার ওভার টাইম। আর এইখানে সে গুণ হবে কত, 40-এর সাথে নাকি? 40 গুণ 180, এই দুইটা মিলে তার যেটা হবে অ্যামাউন্ট 8450 টাকা হয়। আর যদি আমরা সরাসরি এই সেল গুণ 180 করে দেই তাহলে তার হয় 8100 টাকা। তার মানে 350 টাকা তার লস হয় নাকি? তো আমরা অরিজিনাল যে ওয়ে সেই ওয়েতে করব। তো বেসিক ওয়েজেস এটা বের করার জন্য এই সেলে যে ভ্যালু থাকবে তার উপরেই তো তার ডেজিগনেশনের রেট। যার গ্রেড 2 তার হচ্ছে 180, যার গ্রেড 1 সে হচ্ছে গ্রেড 1 সে হচ্ছে 200, আর যে গ্রেড 3 সে হচ্ছে 150। এখন ধরি আমরা 150 টাকা 200 টাকা 300 টাকা মানে যার যেটা অ্যামাউন্ট হয় সেটা আমরা বের করতে পারছি, ভালো কথা, আমাদের বের হলো। এটা সহজেই বের করা যায় যে ইফ ব্র্যাকেট ওপেন, আমরা একটু দেখি, আমরা কিন্তু এটা কমপ্লিট করছি না। এই সেল ইকুয়াল গ্রেড 1, তাহলে হচ্ছে 250 টাকা, তাহলে তো 200 টাকা, কমা আবার ইফ ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল গ্রেড 2, তাহলে হচ্ছে 180 টাকা, ইফ ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল যদি গ্রেড 3 হয় তাহলে 150 টাকা। এটা আমরা করতে পারি, প্রত্যেকের রেটটা বের হয়েছে এখানে, তাই নাকি? এখন দেখি এখানে গ্রেড 1 দিলাম তার রেটটা 200 দেখাচ্ছে, গ্রেড 3 দিলাম তার রেটটা 150 দেখাচ্ছে। আমরা কি করতে পারছি এখানে, আমরা পারছি শুধুমাত্র গ্রেড অনুযায়ী রেট কি সেটা বের করতে, তাই নাকি? এর বাইরে কিছু করতে পারছি এখানে? কিন্তু আমাদের তো বেসিক ওয়েজেস এটা হবে না, এর পাশাপাশি কি হবে আরো, এইখানে ওয়ার্কিং আওয়ারে যা থাকে তার সাথে গুণ হয়ে এখানে দেখাবে। এখন ধরি এই গ্রেড 1-এ 200-200-র সাথে গুণ হবে কোনটাকে? এই সেলের গুণ হওয়ার কথা। এই সেল যদি গুণ করি, ধরলাম আমরা গুণ করে ফেললাম, গ্রেড 2 এর ক্ষেত্রেও 200, গ্রেড 2 এর ক্ষেত্রেও 180-র সাথে গুণ হওয়ার কথা কোনটা? এই সেলটাকে গুণ করে ফেললাম, এবং এটার ক্ষেত্রেও এই সেলটাকে গুণ করে ফেললাম। আমরা এভাবে ধরি করলাম। এই মুহূর্তে গ্রেড যদি 1 হতো তাহলে 9000 দেখাচ্ছে, গ্রেড 2 হলে 8100, গ্রেড 3 হলে 6750। তো আমরা ধরি গ্রেড 2-ই দিলাম, গ্রেড 2 8100 হচ্ছে। 8100 কিভাবে হচ্ছে, আমরা বাইরে একটা ক্যালকুলেটর নিয়ে দেখি। 8100 ভাগ 45, 180 রেট দিয়ে গুণ হয়েছে, গ্রেড 2 180 দিয়ে গুণ হয়ে, ঠিক আছে সমস্যা নাই হয়, কিন্তু আমাদের এইখানে যে ভ্যালুটা থাকে এটার সাথেই তো হয়ে গেছে।
আমরা কি এমনটা চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম যে 40 ঘন্টা পর্যন্ত, যে এখানে বলা আছে ওভারটাইম ক্যালকুলেটিং ওয়েজেস 250 টাকা, 40 ঘন্টা এই যে, বাট আওয়ার অ্যাবভ 40 কাউন্টস অ্যাজ ওভারটাইম, 40 ঘন্টার উপরে যদি হয় তাহলে যাবে ওভারটাইম হিসেবে, অন্যথায় এবং সেই 40 ঘন্টার উপরে যে ঘন্টা থাকবে সেটা হবে 250 টাকা রেটে, এবং সেটা হবে ওভারটাইম হিসেবে। আমাদের এই সেলের ভিতরে ওভারটাইম হিসেবে একটা ঘর আছে, আমরা দেখতে পাচ্ছি। তো যেহেতু ওভারটাইম আছে, সেহেতু ওভারটাইম তো একটার ভিতরে আমরা করব না, তাই নাকি? আমরা এইখানে যে 45 গুণ করেছি, 45 গুণ হওয়ার কথা ছিল না, গুণ হওয়ার কথা ছিল 40। এইখানে 35 গুণ হয়েছে, ঠিক আছে, সমস্যা নাই, 35এই গুণ হবে। এইখানে 40 গুণ হওয়ার কথা ছিল, 50 না, 10 ঘন্টা যাওয়ার কথা ছিল ওভারটাইম হিসাবে, এখানে গুণ হয়েছে কত? 50 হয়েছে, তাই নাকি? 50 ঘন্টা 200 টাকা রেট, 10,000 টাকা হয়। যদি গ্রেড 2 হতো তাহলে 150 টাকা, 180 টাকা রেটে 9,000 হতো। যদি গ্রেড 3 হতো তাহলে 7,500 হতো 150 টাকা রেটে। আমরা রেট অনুযায়ী ঠিক আছে, কিন্তু ওয়ার্কিং আওয়ার অনুযায়ী কি ঠিক আছে? তা আমাদের ওয়ার্কিং আওয়ার অনুযায়ী ঠিক করতে হবে না? আচ্ছা, তো এখন আমরা ম্যাক্স বের করতে পারি, ম্যাক্সিমাম মিনিমাম। আচ্ছা, আমরা এইটা এখানে রেখে আমরা অন্য পাশে একটু ম্যাক্সিমাম মিনিমাম বের করব, এই নরমালি চেক করার জন্য, দেখার জন্য, ঠিক আছে? এইখানেই করি। ম্যাক্স ব্র্যাকেট ওপেন অথবা মিন ব্র্যাকেট ওপেন। মিন কি হলো? নাম্বার কমা নাম্বার এভাবে করা যায়, অথবা সম্পূর্ণটা সিলেক্ট করে দিলেও সেখানে মিনিমামটা বের হয়ে যায়। বের হয় কি না? আচ্ছা, এখন আমরা আবার আরেকটা অন্যভাবে বের করি। মিন ব্র্যাকেট ওপেন, প্রথম নাম্বার দিলাম এই সেল, কমা দিলাম এই সেল, কমা দিলাম 40, কমা দিলাম 30, এই মুহূর্তে ব্র্যাকেট ওপেন। যেটা এই তিনটার ভিতরে মিনিমাম সেটাই তো এখানে দেখাবে, এটা আমরা সবাই বুঝি। মিনিমাম দেখাচ্ছে, তাই নাকি? দেখাচ্ছে কি না? তো আমরা মিনিমাম ফর্মুলাটাকে এর মধ্যে অ্যাড করে করতে পারি, আমরা ভিলুকআপ দিয়ে করতে পারি, আরো অনেকটা পদ্ধতি আছে, এটা করার জন্য 3, 4, 5টা পদ্ধতি আছে। তা আমরা ভেঙে ভেঙে কিন্তু দেখতেছি, কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমরা এবার একটু সম্পূর্ণ কেটে, আচ্ছা সম্পূর্ণ কাটা লাগবে না, এই অবস্থায় দেখি আমরা কি করেছিলাম। এই সেল ইকুয়াল যদি গ্রেড 1 হয় তাহলে 200-র সাথে এই সেলটাকে গুণ করেছি, এই সেলে কত ভ্যালু আছে? 45, 45 গুণ হয়ে গেছে। এইখানে আমরা 45কে গুণ করব না, আমরা এখানে গুণ করব মিনিমাম একটা ভ্যালুকে, মিনিমাম ভ্যালু দিব 40, আর এই সেল না, লেস দেন 41 দিলে হবে, কিন্তু সেক্ষেত্রে যার 41-এর নিচে আছে, মানে 35 আছে, সে আর 35 গুণ করতে পারবে না। আচ্ছা, লেস দেন দিলে হবে, মানে ঝামেলা আছে এটা। যাই হোক, আমরা একটু দেখি, প্রথম ফর্মুলাটা বোঝার চেষ্টা করি, তারপরে দেখব। এই সেল যদি গ্রেড 1 হয় তাহলে 200-র সাথে গুণ হবে একটা ভ্যালুর, এই ভ্যালুটা হবে কোন ভ্যালু? এই 45 হবে অথবা 40 হবে। 45 অথবা 40-এর মধ্যে মিনিমাম ভ্যালু যেটা, সেটাকে গুণ করবে এইখানে 200-র সাথে। যদি এই ভ্যালুটা 30 হয়ে যেত তাহলে মিনিমাম করলে 30 এবং 30 এবং 40, তার ভিতর 30 হতো মিনিমাম, তখন 30-এর সাথে গুণ হতো এটা। আপনারা হয়তো বুঝতে পারেন নাই, আমি একটু আবার দেখাই ভেঙে ভেঙে। আমি কয়েকটা ঘর এখানে করি ভাঙার জন্য, ঠিক আছে? কয়েকটা আলাদা ঘর নিলাম, এটা একটু ভেঙে দেখবো, এই জন্য বেসিক ওয়েজেসটা এই মুহূর্তে ডিলিট করে দেই। দেখেন একটু, ই ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল গ্রেড 1, তাহলে হচ্ছে 200, কমা আবার ই ব্র্যাকেট ওপেন,
এই সেল ইকুয়াল গ্রেড 2 তাহলে 180 কমা এই সেল ইকুয়াল গ্রেড 3 তাহলে হচ্ছে 150 কমা 0 ব্র্যাকেট ক্লোজ। এর মাধ্যমে কি আমরা রেটটা বের করলাম, শুধু রেট, প্রয়োজন এটা নামই দিয়ে দিই রেট। ঠিক আছে, আমাদের রেট বের হলো। এরপরে আমরা বের করব ওয়ার্কিং আওয়ার, কার কত ওয়ার্কিং আওয়ার সেই অনুযায়ী এখানে গুণ করলে হয়ে যায়। এই মুহূর্তে এইটা গুণ এটা করলে আমাদের রেটটা বের হয় নাকি, মানে ওয়েজেসটা বের হয়, তাই নাকি? এটা আমরা বুঝি। কিন্তু এই মুহূর্তে রেট যা থাকুক সেই রেটের সাথে গুণ হয়েছে ওয়ার্কিং আওয়ার, তাই নাকি? এই আওয়ারটাকে আমরা গুণ করব না, আমরা গুণ করব অন্য একটা বিষয়কে, সেটা আমরা এখানে একটু ইনসার্ট করে নিয়ে নেই। আমরা এটা পরে করি। এইখানে আওয়ারটাকে এখানে আওয়ারের মধ্যে কত ঘন্টাকে আমরা গুণ করব রেটের সাথে, তারপর ওয়েজেস বের করব। আমরা এই 45-এর ক্ষেত্রে এই ব্যক্তির গুণ করব 40-এর সাথে, তাই নাকি? এই ক্ষেত্রে 35, এর 35এই গুণ করব। এই ব্যক্তির সাথে গুণ করব কত, 40। এই ব্যক্তির ক্ষেত্রে 40, এই ব্যক্তির ক্ষেত্রে 33, এই ব্যক্তির ক্ষেত্রে 40, এর ক্ষেত্রেও 40 নাকি? এই ক্ষেত্রেও 40, এই ক্ষেত্রে 39-এর সাথে গুণ করব, এই ক্ষেত্রে 40-এর সাথে গুণ করব। এবং এদিকের যে রেটটা আমরা যেভাবে যার যেটা হলো সেভাবে বের করে এরপর কি করতে পারি, এটার সাথে গুণ করতে পারি এটা, তাই নাকি? এবার কি আমাদের কি ঠিক আছে সবকিছু? এই মুহূর্তে দাঁড়িয়ে একটা রেট আমরা নিলাম, একটা যার যে ঘন্টা সেটা আমরা নিলাম, যার যত রেট সেটা নিলাম, এবং এই দুইটাকে গুণ করে আমরা ওয়েজেসটা বের করলাম, তাই নাকি? এটুকু আমরা সবাই বুঝি। এটুকু বুঝতে কারো অসুবিধা আছে? এটুকু আমরা এভাবে করলাম কেন? আমরা বলেছি যে যার যার যত ঘন্টা ডিউটি থাকুক না কেন 40 ঘন্টা পর্যন্ত সর্বোচ্চ হচ্ছে তার 40 ঘন্টা পর্যন্ত হচ্ছে তার বেসিক ওয়েজ। 40 ঘন্টার বেশি যদি কেউ কাজ করে তাহলে তার হবে ওভারটাইম হিসেবে। এখন যদি আচ্ছা দেখেন, আমাদের নর্মালি ওয়ার্কিং আওয়ার ছিল এইটা, আমরা সেখান থেকে ওভারটাইমটা বাদ দিয়ে যার যেটা থাকে সেটা আমরা এখানে নিলাম, এবং রেট যেভাবে বের করা যায় সেভাবে বের করলাম, তাই নাকি? এবং সেই অনুযায়ী ওয়েজেসটা বের করলাম। এখন এই তিনটা আলাদা আলাদা ঘর লাগছে আমাদের, তাই নাকি? এক্ষেত্রে এটাও আমরা করেছি ম্যানুয়ালি। কেউ একজন যদি, এই ব্যক্তি ধরেন 30 ঘন্টা কাজ করলো, এবার কি 30 হওয়ার কথা ছিল না এখানে? এরপরে এই ব্যক্তি ধরেন 60 ঘন্টা কাজ করলো, তার 40 ঠিক আছে, কিন্তু বাকি 20 ঘন্টা তার ওভারটাইম হিসেবে যাবে না? এই ওভারটাইমে এখানে 20 ঘন্টা আসবে। ওভারটাইম ওয়েজেসটা বাদ দিয়ে শুধু ওভারটাইমটা আমরা এবার ক্যালকুলেট করি। ওভারটাইমটা ক্যালকুলেট করলে করতে হবে কি, এই সেল মাইনাস 40 করে দিলে যেটা থাকবে ওইটাই তো ওভারটাইম। যদি এমনটা করি তাহলে দেখা যায় অনেকের মাইনাস ফিগার চলে আসছে। আমরা তো এটাও চাই না। যে 30 ঘন্টা কাজ করছে তার মাইনাস মানে 10 ঘন্টা সে কম করছে, তাহলে মাইনাস সাইন কি আমরা নিব? সে ওভারটাইম পাবে না, এখানে তার 0 হবে। কিন্তু যে কাজ করছে তার ওভারটাইমটা হবে। তো এটা করতে গেলে আমরা করতে পারতাম ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল যদি লেস দ্যান 40 হয়, 40-এর নিচে হয় তাহলে কিছু না, ফাঁকা। আর যদি 40-এর উপরে হয় তাহলে এই সেলে যা থাকবে তার থেকে বিয়োগ হবে 40, এবং যেটা হবে সেটা হচ্ছে তার ওভারটাইম। এটা যদি করি তাহলে দেখেন
চলে আসছে। আমরা ওভারটাইমটাও বের করতে পারছি, ওভারটাইম রেটটাও এখানে এখন রেট দিয়ে গুণ করলেই হয়ে যাবে, এটা আমরা জানি। তো সেই রেটের ক্ষেত্রে আবার এই রকম করে রেটটা বের করতে হবে, তার সাথে এটাকে গুণ করতে হবে, তাই নাকি? আমরা থিওরিক্যাল ব্যাপারটা বুঝছি কিনা? এখন এই তিনটা কলামকে একটা কলামে নিয়ে আসব, এইখানে এই 20 আছে, এর সাথে রেট গুণ করেও একটাই নিয়ে আসব। তো এই আওয়ারটা এটা আমরা ম্যানুয়ালি লিখেছি, ম্যানুয়ালি না লিখে এটাকে একটু অন্যভাবে কাস্টমাইজ করি, দেখি কিভাবে করা যায়। ইকুয়াল মিনিমাম ব্র্যাকেট ওপেন, এই সেল কমা 40 ব্র্যাকেট ক্লোজ। 40 দেখাচ্ছে, এবার এটার ক্ষেত্রে 30 দেখাচ্ছে, সঠিক দেখাচ্ছে? সবার জন্য কি সঠিক দেখাচ্ছে? দেখেন তো, সব ঠিক আছে। এই যদি 60 ঘন্টাও হয়, তার দেখাচ্ছে 40। 40 দেখানোর কারণ কি? এই ব্যক্তি 50-এর পরিবর্তে হয়তো 45 হলো, তাও তার 40 দেখাচ্ছে। কিন্তু যদি 30 হয়, তাহলে 30 দেখাচ্ছে। এই যেটা করলাম, এখানে কি করেছি, শুধু মিনিমাম ফর্মুলাটাকে কল করে এই নির্দিষ্ট সেল কমা দিয়ে 40 দিয়ে দিলাম, তার মানে এখানে মিনিমামটা বের হয়ে গেল। এই মিনিমাম যেটা, এটার সাথেই তো আমরা রেটের সাথে গুণ করে করব নাকি? এইগুলোকে সবগুলোকে মিলে এখন একত্রে একটা কলামের ভিতর নিয়ে আসব। একটু ভালো করে দেখবেন সবাই, এইটাকে আমরা একটু ডিলিট করে দেই, এটা দরকার নাই। ওয়েজেস, এটা কি তাহলে? সব মিলিয়ে এটার নাম ছিল বেসিক ওয়েজেস নাকি? আচ্ছা, ওভারটাইম এটাও কেটে দেই, এটাও হবে ওভারটাইম ওয়েজেস। তো আমরা বেসিক ওয়েজেসটা বের করব, একটু সবাই খেয়াল করি। ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি গ্রেড 1 হয়, তাহলে কি হবে? এই সেল কেন? এই সেল গ্রেড 1 হলে তো এটা ডিরেক্টলি 200 টাকার রেট, এর সাথে গুণ হবে কোনটা? মিনিমাম ফর্মুলার মধ্যে দিয়ে এটা অথবা 40, এই দুইটার ভিতর যেটা মিনিমাম, এইটা গুণ হবে এই 200-র সাথে। এটুকু বুঝছি আমরা? কমা, ভ্যালু ইফ ফলসে আবার ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল গ্রেড 2, তাহলে হচ্ছে 180 গুণ, ওই একই অবস্থা সবার জন্য, এইটাই নিতে হবে নাকি? এইটাই নিলাম, কমা ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল গ্রেড 3, তাহলে হচ্ছে 150-এর সাথে গুণ হবে এই মিনিমাম ভ্যালুটা, কমা 0 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এই মুহূর্তে আমরা একটু দেখি, এই ব্যক্তি 60 ঘন্টা না, যদি 80 ঘন্টাও হয়, তার 7200 টাকাই দেখাচ্ছে। যদি সে 30 ঘন্টা হয়, তাহলে 30 ঘন্টার রেটটা দেখাচ্ছে। যদি 35 ঘন্টা হয়, 35 ঘন্টার টাকাটা দেখাচ্ছে। যদি 40 ঘন্টা হয়, 40 ঘন্টার টাকাটা দেখাচ্ছে। যদি 41 ঘন্টাও হয়, 40 ঘন্টার টাকা তার দেখাচ্ছে। আমরা বুঝতে পারছি? তো আমরা বেসিক ওয়েজটা বের করলাম, এখন আমরা বের করব ওভারটাইম ওয়েজ। ওভারটাইম ওয়েজটা কিভাবে বের করব? এই একই পদ্ধতিতে ওভারটাইমটাও বের হবে। তো একই পদ্ধতিতে যেহেতু বের হবে, আমরা একটু করি। ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি গ্রেড 1 হয়, তাহলে হচ্ছে, আচ্ছা এক্ষেত্রে তো গ্রেড 1 2 কিছু বলার নাই, এক্ষেত্রে বলা আছে 250 টাকা রেট, এটা আমরা সহজেই করতে পারি। ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল লেস দেন 40 যদি হয়, 40-এর নিচে হয়, 40 অথবা 40-এর নিচে হয়, তাহলে কিচ্ছু হবে না, আগে এটাই করে ফেললাম। কমা যদি 40-এর উপরে হয়, তাহলে কি হবে? তাহলে এই সেলের সাথে যে ভ্যালু থাকে, সেইটা থেকে বিয়োগ যাবে 40,
এই যেটুকু থাকে এইটুকু হচ্ছে ওভারটাইম। ওভারটাইমটুকুকে আমরা বোর্ড ম্যাশের সূত্র অনুযায়ী ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিলাম, এর সাথে গুণ দিয়ে দিলাম 250-কে, ব্র্যাকেট ক্লোজ। আমরা এটুকু বুঝছি? 40-এর নিচে হলে কিছু হবে না, 40-এর উপরে যদি হয় তাহলে এই সেল থেকে 40 বিয়োগ যাবে, বিয়োগ দিয়ে যেটুকু থাকবে সেটুকুতে 250 টাকা রেট দিয়ে গুণ করে যা হবে এটা হচ্ছে তার ওভারটাইম। এখন এই ব্যক্তির, এদের কি ওভারটাইম নাই? তিনজন আর কারো এখানে কি ফাঁকা? এই ব্যক্তির ওভারটাইম নাই, ফাঁকা। এই ব্যক্তির ওভারটাইম আছে, 1 ঘন্টার ওভারটাইম সে পেয়েছে। তো আমরা বেসিক ওয়েজেস বের করলাম, ওভারটাইম বের করলাম। এরপরে মেডিকেল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্স বলা আছে কি ফিক্সড 500 টাকা, সবার জন্য 500 টাকা। 500 টাকা সবার জন্য লিখে নিচ পর্যন্ত দিয়ে দিলাম। গ্রোস অ্যামাউন্ট, গ্রোস অ্যামাউন্টটা কিভাবে বের করতে হয়? যেহেতু কাছাকাছি আছে, তিনটাকে একসাথে যোগ করে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিলাম, আমাদের গ্রোস ওয়েজ বের হয়ে গেল। এরপরে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স বলা হয়েছে গ্রোস ওয়েজের উপরে। তো গ্রোস ওয়েজের উপর বলতে এইটাই গ্রোস ওয়েজ, এটার উপরে 10% হলে এই সেল ইন্টু 10% দিলে যে ভ্যালুটা হয় এটা হচ্ছে আমাদের ইনকাম ট্যাক্স। এখন নিট অ্যামাউন্টের ক্ষেত্রে বলা নাই কিছু, নিট অ্যামাউন্ট আমাদের কেমনে হবে সেটা আমরা সবাই জানি। এই গ্রোস ওয়েজ মাইনাস ইনকাম ট্যাক্স বের দিলে যেটা হয় এটা হচ্ছে আমাদের নিট অ্যামাউন্ট। এই বেসিক ওয়েজেসটা যেটা বের করছি এটা কিন্তু কয়েকটা পদ্ধতি আছে, তার মধ্যে এই যে পদ্ধতিটা দেখালাম মাত্র, এই পদ্ধতি বলা যায় আজকেই আমি তৈরি করছি। এমন পদ্ধতি মনে হয়েছে যে এটা দিয়ে করা যাবে, এটা দিয়ে করে ফেলছি। এরপরে মনে হবে যে অন্য কোনো কিছু দিয়ে করা যাবে, সেটা দিয়ে করে ফেলতে পারবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ম্যাক্স দিয়ে না। আচ্ছা, বেসিক ওয়েজেসটা আবার একটু দেখি, এরপর আপনারাই প্র্যাকটিস করবেন এখানে বসে। এদিকের গুলো সবই সহজ, তাই নাকি? বেসিক ওয়েজেসটা দেখব। ই ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি গ্রেড 1 হয়, গ্রেড 1 যদি হয় তাহলে কি হবে? তাহলে 200 টাকা হবে। এই 200 টাকার সাথে একটা রেটের মানে ঘন্টার গুণ হবে, গুণ দিলাম ঘন্টা। ঘন্টা বলতে এই কয় ঘন্টা দিয়ে দিব, এই কয় ঘন্টা দিব না, আমরা দিব বেজ ওয়েজের 40 অথবা 40-এর নিচে হলে এইখানেরটাকেই দিব, অথবা উপরে হলে যা থাকুক না কেন 40-এর সাথে গুণ করব। এজন্য আমরা ডিরেক্টলি এখানে মিনিমাম কল করে ব্র্যাকেট ওপেন দিব, মিনিমাম হবে এই ভ্যালু কমা 40, এই দুইটার ভিতরে যে কোনো একটা মিনিমাম হবে। তার সাথে এই মিনিমামের ভ্যালু যেটা হবে সেই ভ্যালুর সাথে 200 গুণ হবে। এইটা হচ্ছে আমাদের গ্রেড 1-এর ক্ষেত্রে। কমা আবার ই ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি গ্রেড 2 হয় তাহলে হচ্ছে 180 গুণ মিনিমাম কোনটার এইটা কমা 40, এই দুইটার মধ্যে মিনিমামটা গুণ হবে। কমা আবার ই ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল গ্রেড 3 কমা গ্রেড 3 যদি হয় কমা 150 গুণ মিনিমাম ভ্যালু এটা অথবা 40-এর মধ্যে যেটা মিনিমাম সেটা কমা 0 ব্র্যাকেট ক্লোজ। এই হচ্ছে আমার ফর্মুলা। এখন এই ব্যক্তি যদি 45 ঘন্টাও হয় তার এই 40 ঘন্টার ভ্যালুটা দেখাবে। এই ব্যক্তি যদি 30 ঘন্টা হয় তাহলে তার 30 ঘন্টার ভ্যালু এখানে দেখাবে। বুঝছেন সবাই? এই স্যাম্পলটাই এইখানে তৈরি করে আমি প্রয়োজনে আমার কার্সর এখানে রেখে আপনাদের এটা দেখানোর সুযোগ আছে। দেখেন আপনারা টোটালি এখন এটা করেন এই মুহূর্তে, এইখানে যেটুকু করা হয়েছে এইটুকু করেন, এটার জন্য কোনো প্রশ্ন লাগবে না। ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্সের এটা কিছুই না,
এটা হচ্ছে এই সেল ইন্টু 10%। আমি কি স্যাম্পলটা দিব সামনে নাকি এইটা দিব? এইটাই থাকবে ওভার টাইম। আচ্ছা দেখেন ওভার টাইম, ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল যদি 40-এর উপরে হয়, এবার 40-এর উপর দিয়ে করি, এই সেল গ্রেটার দেন 40, বললাম কি এই সেল 40-এর উপরে যদি হয় তাহলে তাহলে কি হবে? তাহলে এই সেল থেকে বিয়োগ যাবে 40, তাই নাকি? এটা বুঝি? কে বলছেন বুঝেন নাই নাকি? এই সেল যদি 40-এর উপরে হয় তাহলে এই সেল থেকে 40 বিয়োগ যাবে, এটুকু বিয়োগ গেলে যা হয় এটা আমরা বোর্ড ম্যাশের ফর্মুলার ভিতরে রাখি, তার সাথে গুণ হবে 250, কমা যদি 40-এর উপরে না হয় তাহলে কি হবে? তাহলে ফাঁকা হবে, ব্র্যাকেট ক্লোজ। যেভাবে করি, গ্রেটার দ্যানও ব্যবহার করে করতে পারবো, লেস দ্যান ব্যবহার করেও করতে পারবো। তো এটা একটু সবাই প্র্যাকটিস করেন এই মুহূর্তে। আমি সম্পূর্ণ শীটটাকে কপি করে নতুন একটা শীটে নিয়ে নিব। তো আমরা নিচের দিকে এই শীটগুলো দেখতে পাই, তাই নাকি? এই যে নিচের দিকে শীট, এখানে প্লাস সাইন ক্লিক করলে নতুন আরেকটা শীট কি চালু হয়ে যায়। তো আরেকটা ব্ল্যাঙ্ক শীট চালু হলো। আমরা যদি এই সম্পূর্ণটাকে কপি করে এই ব্ল্যাঙ্ক শীটে আনি তাহলে হয়ে যায়, অথবা সম্পূর্ণ শীটটাকে কপি করে আরেকটা শীটে নিয়ে আসি, তাও করা যায়। তো দুইটা পদ্ধতি দেখি। প্রথম পদ্ধতি, সম্পূর্ণ কপি করব। এই সম্পূর্ণ আমি কপি করলাম, কন্ট্রোল সি কপি, এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট, আমাদের এখানে চলে আসলো। এটাও করা যায়, অথবা আমি এটাকে ডিলিট করে দেই। এই যেটা আছে এটাকে রাইট ক্লিক করে কপি, এই ক্রিয়েটে কপি ক্লিক করে আরেকটা কপি করে দিলাম। আমাদের দুইটা শীট সেম শীট হয়ে গেল, কিন্তু নাম ভিন্ন ভিন্ন, কারণ একই শীটের নাম দ্বিতীয়বার হবে না। তো আমরা যেভাবে করতাম সব কাজ তো এই পর্যন্ত একইভাবে আসতাম, তাই নাকি? এইটা মনে করি আমরা একটা পদ্ধতিতে করেছি, নতুন পদ্ধতিতে কাজ করলে এই পর্যন্ত তো একইভাবে আসতাম, তাই নাকি? রেসপন্স করতেছেন না কেন আপনারা? আচ্ছা, তো এখন আমরা বেসিক ওয়েজেস এটা বের করার জন্য আমরা এবার ইফ ফর্মুলা দিয়ে বের করব না, এবার আমরা বের করব ভিলুকআপ দিয়ে। তো ভিলুকআপের কাজ আমরা সবাই জানি। ভিলুকআপের কাজ যদি আমাদের করতে হয় তাহলে আমরা অবশ্যই জানি যে কোনো একটা জায়গায় কোনো একটা লিস্ট থাকবে, সেই লিস্ট থেকে আমরা ভিলুকআপ করতে পারবো, তাই নাকি? তো লিস্টটা আমরা একটু করে নেই, এইখানে একটা লিস্ট করে নেই। গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, এভাবে তিনটা গ্রেড আছে, তিনটা গ্রেডের তিনটা রেট আছে। প্রথমটা হচ্ছে 200 টাকা, পরেরটা হচ্ছে 180 টাকা, পরেরটা হচ্ছে 150 টাকা। আমরা একটা লিস্ট করে নিলাম, এটা তো আমরা পারি সবাই। এটা হচ্ছে একটা নামকরণও করতে পারি, যে টেবিলের নাম যেটা হচ্ছে ওয়ার্কিং রেট, তাই নাকি? ওয়ার্কিং রেট তো এটা। তো এই হচ্ছে আমাদের একটা টেবিল। আমরা যদি এই জায়গাটায় ভিলুকআপ করি, ভিলুকআপ, আমরা ভিলুকআপটা ভেঙে ভেঙে দেখি। লুকআপ ভ্যালু এইটা, কমা টেবিল অ্যারে, এই হচ্ছে আমাদের টেবিল অ্যারে। টেবিল অ্যারেটা কি লক করে দিব, কমা 2, 0 ব্র্যাকেট ক্লোজ। আমাদের 180 চলে আসছে না, আমাদের রেটটা চলে আসছে। এটা যদি গ্রেড 1 হতো তাহলে গ্রেড 1 এর রেট আসতো, এটা যদি গ্রেড 3 হতো গ্রেড 3 রেট আসতো। আমরা এটা সবাই পারি ভিলুকআপ দিয়ে, তাই নাকি? তো ভিলুকআপ দিয়ে যদি আমরা করি, এবং এর পাশাপাশি এই ভিলুকআপের যে ভ্যালুটা, এইটা সম্পূর্ণটা ভ্যালু একটা, এই ভ্যালুর সাথে যদি এই ওয়ার্কিং রেটটাকে গুণ করি তাহলেও তো হয়ে যায়, তাই নাকি? হয় কি না? হয় না? এইটুকুর মান হচ্ছে একটা রেট,
এই যে ভিলুকাপটুকু, এইটুকু মানেই হচ্ছে রেট কত সেটা বের হবে। এটা তো বুঝি সবাই। এই রেটের সাথে যদি গুণ করি, কোনটাকে গুণ করব? 40কে করতে পারি, 45কেও করতে পারি। এখানে আমরা মিন কল করে দেই, মিন ব্র্যাকেট ওপেন, এই সেল কমা 40 ব্র্যাকেট ক্লোজ। তাহলে কি আমার প্রত্যেকটাই কি ওভাবে বের হয়ে গেল? ঠিক আছে, এবার কি ঠিক আছে? ভিলুকাপ দিয়ে করলাম, এবার সবার জন্য ঠিক আছে। এটা কি আরো ইজিলি হয়েছে? আর একবার একটু জুম করে দিব। ভিলুকাপ কল করলাম, ভিলুকাপের মাধ্যমে আমরা লুকআপ করব এখানে রেট কি আছে, এই সেল লুকআপ করব কোন জায়গা থেকে, কোন টেবিল থেকে? এই টেবিল থেকে লুকআপ করব। টেবিলটুকুকে অবশ্যই লক করব। তো আমরা লুকআপ করলাম ডিস4, মানে এই গ্রেড 3কে লুকআপ করলাম এই টেবিল থেকে। সেই টেবিলের কোন কলামটাকে চাই? 2 নাম্বার কলামটাকে চাই, এবং এক্সাক্ট ম্যাচের জন্য 0 হিসাবে কল করে ব্র্যাকেট ক্লোজ দিলাম। এই হচ্ছে আমাদের ভিলুকাপ। এই ভিলুকাপের মানে হচ্ছে এখানে আমার এই গ্রেডের জন্য কত রেট সেটা বের হবে, তাই নাকি? আমরা জাস্ট এন্টার দিলে রেটটা দেখা যায়, এন্টার দিলেই রেটটা দেখা যায়, এটা আমরা জানি। এই হচ্ছে আমার টোটাল ভ্যালু। এই ভ্যালুতে এই মুহূর্তে ভ্যালু দেখাচ্ছে 150। যদি এইটা গ্রেড 3 না হয়ে গ্রেড 1 হতো তাহলে 200 হয়ে গেছে। আমার ভিলুকাপটা আমি ঠিক রেখেছি, আমার এইখানে ডেজিগনেশন যার চেঞ্জ করে যা করব সেই অনুযায়ী রেটটা হয়ে যাচ্ছে। তো এই যে রেটটা হয়েছে সেই রেটের সাথেই তো এই ওয়ার্কিং আওয়ারটা গুণ হবে, তাই নাকি? তো এই রেট যা আছে তার সাথে গুণ করে দিব এই ওয়ার্কিং আওয়ার। ডিরেক্টলি আমরা ওয়ার্কিং আওয়ার গুণ না করে আমরা মিনিমামের মাধ্যমে গুণ করব। আমরা এটা বাদ দিয়ে এবার একটু অন্য কিছু দেখি, ডিলিট করে দিলাম। আমরা মিনিমাম কল করলাম, মিন ব্র্যাকেট ওপেন, এই সেল কমা 40 ব্র্যাকেট ক্লোজ, আমাদের দেখালো 40। এই সেল যদি কোনোভাবে 33 হয় তাহলে দেখাবে 33। তার মানে এইটুকুর ভ্যালু হচ্ছে আমাদের এই সেলে যা থাকবে, অথবা 40 এর মধ্যে যেটা ছোট সেটা, এইটুকুর মান হচ্ছে এটা। তো এইটুকুর মানে হচ্ছে 40 নাকি 33? যদি 40-এর উপরে থাকে তাহলে এটুকুর মান 40, 40-এর নিচে থাকলে তাহলে যা থাকবে তাই এটা মান। তো তো আমি ডিরেক্টলি কোনো একটা ফর্মুলাকে কোনো সংখ্যা না লিখে এইটুকু লিখে দিলেই তো হয়ে যায়। এইখানে যেটুকু আছে মিন, এটুকু আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। এবার ভিলুকাপ কল করলাম, ভিলুকাপই হচ্ছে লুকআপ ভ্যালু এইটা, কমা টেবিল অ্যারে হচ্ছে এটা, টেবিল অ্যারেটা অবশ্যই লক করে নিব, কমা 2 কমা 0 ব্র্যাকেট ক্লোজ, গুণ আমরা যেটা কাট করে নিছিলাম সেটা। বুঝতে পারছি? মিনিমাম টুকু এই যে সেল দুইটা 40 অথবা এইখানে যা আছে তার মধ্যে মিনিমামের সাথে গুণ হবে রেটের, তাহলে তো আমাদের বেসিক ওয়েজেসটা বের হয়ে যায়। হয়েছে কি? সবার জন্য বেসিক ওয়েজেসটা বের হয়ে গেছে। কারো যদি 40 ঘন্টা হয় 40 ঘন্টার বের হবে, 45 ঘন্টা হলেও 40 ঘন্টার বের হয়ে গেল। আমরা ভিলুকাপের মাধ্যমে খুব সহজভাবে এটা করতে পারি। বুঝতে পারছেন? আর ইফ ফর্মুলা দিয়েও করতে পারি। এখন ভিলুকাপ আর ইফ দিয়ে করলে কি হবে? যদি কোনোভাবে এইটা যদি আমাদের ডিলিট হয়ে যায় তাহলে এরর দেখাবে, কারণ লুকআপ ভ্যালু কি, তারপরে আমাদের টেবিল অ্যারে কোথায় আছে, টেবিল অ্যারে আমাদের নাই, দেখাবে কেমনে? যে কারণে এরর দেখাবে। অথবা যদি কোনোভাবে এইটুকু ডিলিট করে দেই তাও এখানে 0 হয়ে যাবে, অথবা যদি এইটুকু ডিলিট করে দেই তাতেও এমন হয়ে যাবে। তো আমরা এটাকে ভিলুকাপের মাধ্যমেও করতে পারি, ইফ ফর্মুলার মাধ্যমেও করতে পারি। বুঝতে পারছেন? এরপর যদি ওভারটাইমটা আসি, ওই একইভাবে ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল যদি গ্রেটার দেন 40 হয়, 40-এর উপরে যদি হয় তাহলে
এই সেল থেকে বাদ যাবে 40, যা থাকবে তার সাথে গুণ হবে 250, আর যদি 40-এর নিচে হয় তাহলে ফাঁকা হবে, ব্র্যাকেট ক্লোজ। আমরা এটা করলাম ভিলুকআপ দিয়ে, এটা করলাম ইফ দিয়ে, দুটোই কি একই হয়েছে না আলাদা? একই হয়েছে, তাই না? তা আমরা ভিলুকআপ দিয়েও করতে পারবো, ইফ দিয়েও করতে পারবো, যে যেটা দিয়ে বুঝি বা যে যেটা দিয়ে ভালো করতে পারি। তবে ভিলুকআপ দিয়ে করতে গেলে আমাদের এই টেবিলটাকে অবশ্যই রাখতে হবে। কিন্তু যদি অ্যাসেসর কখনো বলে যে আমাদের এই কাজ করতে তো আলাদা কোনো হেল্পার টেবিল লাগে না, আপনি একটু হেল্পার টেবিল ছাড়া করেন, তাহলে কি আমাদের অবশ্যই ইফ দিয়ে করতে হবে। এই যে টেবিলটা, এটা কি আমাদের হেল্পার টেবিল বলা যায়, আমাদের হেল্প করতেছে না কাজ করার ক্ষেত্রে, তো এটা হচ্ছে হেল্পার টেবিল। তো দুইটা পদ্ধতি দেখে নেন। তো ইফ দিয়ে আমরা আবার একটু দেখি শুরু থেকে, যারা না বুঝছি তারা একটু আবার দেখে নিব। ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি গ্রেড 1 হয়, কমা, না দিলে হবে না, এটাও তো গ্রেড 1, এটাও গ্রেড 1, হবে না, এবার হবে। হ্যাঁ, আপনারা তো বেশি ট্যালেন্টেড হয়ে গেছেন। হ্যাঁ, আচ্ছা, এই সেল ইকুয়াল যদি গ্রেড 1 হয়, তাহলে 200 টাকার সাথে গুণ হবে কোনটা? গুণ হবে মিনিমাম ভ্যালু, এই সেল অথবা 40, এই দুইটার ভিতরে মিনিমাম ভ্যালুর মধ্যে গুণ হবে 200 টাকা, কমা, অল্টার এন্টার দিয়ে আবার ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল যদি গ্রেড 2 হয়, তাহলে 180-র সাথে গুণ হবে, এই একই জিনিসকেই গুণ করবে, তাই নাকি? একই জিনিসকেই গুণ করবে। আচ্ছা, গুণ চিহ্ন আমি দেইনি, গুণ চিহ্ন দিতে হবে, কমা, আবার অল্টার এন্টার দিয়ে পরের লাইনে চলে আসলাম, ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল, হ্যাঁ, আচ্ছা, E4 হবে না, এটা D4 হবে, গ্রেড 3, তাহলে হচ্ছে 150-এর সাথে গুণ হবে সেম একই জিনিস, কমা দিয়ে 0, ব্র্যাকেট ক্লোজ। এই হচ্ছে আমাদের ফর্মুলা। বড় ফর্মুলা কি এটা? এন্টার দিলে আমরা সঠিক রেজাল্টটা দেখতে পাবো। তা আমাদের ওয়েজের শিট কি কঠিন কিছু? আচ্ছা, ওয়েজের শিটের কিন্তু বাকি আরেকটু অংশ আছে। আমরা ওয়েজের শিট এটুকু করলাম, এই অনুযায়ী ডেজিগনেশন ড্রপ ডাউন করলাম, বেসিক ওয়েজ হিসাবে বের করলাম, ওভারটাইম ক্যালকুলেট করে সেটাও করলাম, মেডিকেল অ্যালাউন্স দিলাম, ইনকাম ট্যাক্স দিলাম। স্যাম্পল 2 আছে না আমাদের এখানে, স্যাম্পল 2টা আমরা করে নেই। স্যাম্পল 2 এর ব্যাপারে কিচ্ছু বলেনি, এ স্যাম্পল চার্ট বেসড অন ডাটা, ডাটার উপর বেস করে একটা স্যাম্পল চার্ট আছে, নিচে হচ্ছে ABCDEF পর্যন্ত, আর সামনে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত, তাই নাকি? এটা হচ্ছে স্যাম্পল একটা চার্ট, আমরা এই চার্টটাকে তৈরি করে নেই, এই জায়গাটাই এটার মতো করেই যা আছে এক্স্যাক্টলি এটার মতো তৈরি করে ফেলি, পারবো না তৈরি করতে? ABC, পরেরগুলো হবে, হবে না, DEF, আর এখানে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, 4 মাস। জানুয়ারি মার্চ এপ্রিল, এইখানে কিছু ডাটা আছে, এইটুকু মিলে একটু বর্ডার করে নিলাম। ডাটা কি আছে? 2650, 998, আমরা যা যা থাকবে সেটা দেখে দেখে আমরা এন্ট্রি করে নিতে পারি। 2640, 623, আরে হয়েছে,
998 100 পুরোটা কপি করলে পুরোটা একবারে আসবে না, এইভাবে আসবে, বুঝছেন? এক সেলের ভিতরে চলে আসবে, পরে সেটাকে আবার হ্যাঁ ওয়ার্কশিটে থাকলে হবে, যেমন আমার ওয়ার্কশিটে আছে যেটা, আমি সেটাকে কপি করে নিয়ে আসি, এইটাই ধরেন এইটাই কপি করে নিয়ে আসলাম, এইটা এখানে দিয়ে দিলাম, যা আছে তাই। হয়তোবা এটার মতো ভ্যালু নাই, আমাদের এখানে যে ভ্যালুটা থাকবে সেটা যদি দেই তাহলে আমাদের চারটা দেখতে এরকম হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এই মুহূর্তে আমার যাই থাকুক একটা ভ্যালু আছে, সেই ভ্যালু সহ যেটুকু আছে এইটুকু সিলেক্ট করব। এটুকু সিলেক্ট করে আমরা ইনসার্ট মেনু থেকে এই যে রিকমেন্ড চার্ট, এখানে আমরা চার্ট পাবো, অথবা এই পাশে আমাদের চার্টের একটা অপশন আছে। আমরা চার্টের কোনো কাজ এখন পর্যন্ত কেউ দেখিনি, তাই না? আমাদের প্রথম যে চার্টের অপশনটা আছে এটা হচ্ছে কলাম চার্ট, পরেরটা আছে লাইন চার্ট, 3D লাইন, 3D এরিয়া, 3D 2D এরিয়া, এমনটা। পরেরটা আছে ট্রি ম্যাপ, তারপর হচ্ছে সানব্রাশ, এই টাইপের কয়েকটা। এরপর এটা হচ্ছে পাই চার্ট। আমরা কি পাই চার্টের এটা কি পাই চার্ট এরকম আমরা চিনি কোনটা কোন চার্ট? পাই চার্ট আমরা চিনি, কলাম চার্ট দেখতে এমন হয়, 3D কলাম চার্ট এমন, 2D বার চার্ট এমন, 3D বার চার্ট এমন। এটা জাস্ট প্রিভিউ হিসেবে দেখতেছি। তো আমাদের প্রশ্নে কোনো কিছু বলা নাই, প্রশ্নে আছে একটা চার্ট দেয়া, শুধু একটা চার্ট। অবশ্যই বলা থাকবে কলাম চার্ট ইনসার্ট করতে হবে নাকি বার চার্ট নাকি পাই চার্ট। আর যদি নাও থাকে আমরা দেখে বুঝতে পারবো যে এটা কি চার্ট। তো এটা দেখে কি চার্ট মনে হয়? এটা একটা কলাম চার্ট, কলাম বরাবর এরকম চার্টের মতো আছে। তো আমরা আমাদের এই লেখাটুকুকে সিলেক্ট করে এই কলাম চার্টের আন্ডার থেকে হয় 2D কলাম চার্ট নিতে পারি অথবা 3D কলাম চার্ট নিতে পারি। তো আমাদের এটা হচ্ছে 3D কলাম চার্ট, যে কারণে আমরা 3D কলাম চার্টের এটা নিয়ে নিলাম। এটা নিলেই এমন একটা চার্ট চলে আসবে, আমরা একটা ছোট করে নিতে পারি, বড়ও রাখতে পারি। তো এই চার্টটা যদি একটু বড় প্রয়োজন হয় বড় রাখবো। এই যে চার্টটা, এই চার্টটা কিন্তু এই ভ্যালুর উপর রিলেটেড, কোনো একটা ভ্যালু কমলে চার্টের সেই অনুযায়ী ভ্যালুটা কমে যাবে। যেমন এইটা হচ্ছে এ, এটা বি, এটা সি, ডি, ই, এফ, এদিকে হচ্ছে নিচের দিকে হচ্ছে এই কলামের অংশটা দেখাচ্ছে। আর এই ভ্যালুর মধ্যে সর্বোচ্চ ভ্যালু আছে 5000, সেই 5000টা পর্যন্ত দেখাচ্ছে। আমরা কি চার্টোগ্রাফ তৈরি করছি না একটা সময়, মনে আছে কারো? তো সেই চার্টোগ্রাফের মতোই এটা। আচ্ছা স্যার, ওই কোণাতে যদি কোনো একটা যদি ওটা কি হবে? কোনটা? এই কোনায়? ওই কোণায় স্যার, ওই কোণায়। এই কোনা কি? ফাঁকা আছে স্যার, লেফট সাইডে। এইটা? এটার সাথে কোনো রিলেটেড নাই এখানে চার্টের। কিছু দিলে কিছু না, আপাতত এই মুহূর্তে কিছু উঠবে না। যদি এখানে নেম থাকতো, নেম এবং সম্পূর্ণ সিলেক্ট থাকতো, এটা আবার ডিলিট করে নতুন করে করি, সম্পূর্ণ ডিলিট করে এবার এটুকু সিলেক্ট করে যদি আমরা ইনসার্ট থেকে চার্ট ইনসার্ট করি, সেক্ষেত্রে ওই অপশনটা থাকতে পারে। তাও এখানে নাই যদিও, ওটা ওটা এখানে কোনো রিলেটেড না, কোনো ওটা বাদ দিয়ে দিছে, ওটা কোনো প্রয়োজন হয়নি এই মুহূর্তে। তো এই যে চার্ট, চার্ট নিয়ে অনেক কাজ আছে। তো চার্ট নিয়ে যে কাজগুলো আছে এর মধ্যে মেইন যে কাজগুলো আমাদের প্রয়োজন হবে আমরা এইটুকুই দেখবো, এর বেশি দেখার দরকার নাই এই মুহূর্তে। আমরা চার্ট ডিজাইন নামের একটা মেনু চালু হয়েছে না, আমাদের নর্মালি ছিল ওই ডেভেলপার হেল্প, এই পর্যন্ত চার্ট তো ছিল না। আমরা বাইরে ক্লিক করলে এই দুইটা অপশন পাই না। যখন আমরা এই চার্টের উপর ক্লিক করব তখন এই দুইটা মেনু চালু হয়ে যায়, তাই নাকি? এই দুইটা মেনুর প্রথমটা হচ্ছে চার্ট ডিজাইন, অ্যাড চার্ট এলিমেন্ট, কুইক লেআউট এবং চার্ট চেঞ্জ কালার। এবং এখানে কয়েকটা স্টাইল আছে, আমরা এখান থেকে স্টাইল পরিবর্তন করতে পারি, যে স্টাইলটা দিব সেই স্টাইলটা হয়ে যাবে। তো আমাদের প্রথমটা স্টাইল থাকে সাধারণত, এবং এটা কিন্তু আরেকটু 3D টাইপের স্টাইল, এটা একটু ভিন্ন রকমের স্টাইল, এরকম স্টাইল থাকতে পারে। তো
আমাদের শুরুতে যে স্টাইল ছিল সেটাই আমরা রাখতেছি। তো এই হচ্ছে চার্ট স্টাইল। সুইচ রো কলাম, এই রো গুলো কলামে চলে যাবে, কলামগুলো রোয়ে চলে আসবে এটা ক্লিক করলে। তো আমাদের যেমন আছে এভাবে থাকুক আপাতত, এটা পরে দেখব। এবং সিলেক্ট ডাটা থেকে ক্লিক করলে আমাদের এই ডাটাটুকু সিলেক্ট করা আছে এটা বোঝা যাচ্ছে এখানে। এরপরে চেঞ্জ চার্ট টাইপ, এখান থেকে চার্ট টাইপ চেঞ্জ করা যাচ্ছে। আমরা যদি অন্য কোনো চার্ট নেই এখান থেকে নিতে পারবো। এরপরে হচ্ছে মুভ চার্ট, চার্ট মুভ করা যাবে। এই চার্টটাকে নতুন কোনো শিটে মুভ করব নাকি নতুন কোনো জায়গায় মুভ করব, এবং সেটা অন্য কোনো শিটে কিনা এটা মুভ করা যাবে। তো এটা গেল চার্ট ডিজাইনের। ফরম্যাটের ক্ষেত্রে চার্টের বিভিন্ন রকমের ফরম্যাট, যেমন এই মুহূর্তে হলুদ কালারটাকে ক্লিক করলাম, জাস্ট হলুদ কালার। হলুদ কালার ক্লিক করে ফিল থেকে হলুদ বাদ দিয়ে আমি রেড কালার করে দেব। সব হলুদগুলো মিলে রেড হয়ে গেল না? আবার এই যে সবুজটা, সবুজ নাকি নীল, নীলটাকে আমি একটু ভিন্ন কালার দিতে চাচ্ছি, নীলটাকে একটু হলুদ দিতে চাচ্ছি, হলুদ হলুদ হয়ে গেছে। তো যাই হোক, এই ফরম্যাটের ভিতরে চার্টের বিভিন্ন ফরম্যাট। ফরম্যাট মানেই কি আমরা জানি না, সেটা চার্ট হোক, সেটা শেপ হোক, সেটা পিকচার হোক, সেটা কোনো সেল হোক, ফরম্যাট মানে সেটাকে বিভিন্ন রকমভাবে সাজানো বা কাস্টমাইজ করা। তো এই হচ্ছে আমাদের চার্টের কাজ, এইটুকুই এখানে। এটার এই জবের ক্ষেত্রে এইটুকুই, এই জবের ক্ষেত্রে আর কিছু না। চার্টের কাজ আমরা ভিন্ন ক্ষেত্রে হয়তো ভিন্নভাবে পাবো। চার্টের যে মেইন কাজ, সেটা বিভিন্ন ড্যাশবোর্ড তৈরি করতে চার্ট প্রয়োজন হয়। তো আমরা অ্যাডভান্স কোনো কাজ করতে গেলে তখন চার্টের কাজটা দেখতে পাবো। তো এই মুহূর্তে এটা এটুকুই আনাপ। তো এই চার্টটা ক্লিক করলে চার্টের ভিতরে কিছু তথ্য আছে। এখানে তো উপরে চার্ট এবং ফরম্যাট দুইটা জিনিস পাইলাম। চার্টের এখানে কিছু মেনু দেখা যায় না? আমরা একটু এই মেনুগুলো এখন দেখি। প্রথমটা প্লাস সাইনে ক্লিক করলে চার্ট এলিমেন্ট, চার্ট এলিমেন্ট সিলেক্ট করলে যেটা যেটা টিক দেওয়া সেটা দেখা যাচ্ছে, যে আনটিক করাও কিছু বিষয় আছে। এই যে চার্ট এলিমেন্ট, এটা মূলত এইখানে অ্যাড এলিমেন্ট এই জায়গাটাই আছে। এখানে আর টিক দেওয়ার অপশনটা নাই। এখান থেকে যেটা আমরা চাই সেটাকে সিলেক্ট করে দিলে চার্টের ভিতর চলে আসবে, অথবা এই প্লাসে ক্লিক করলে যেটা চাই সেটা ক্লিক করলে হয়ে যাবে। এখন অ্যাক্সেস একটা অপশন আছে, অফ করে দিলে কেমন দেখায়, অন করে দিলে কেমন দেখায় একটু বুঝতে পারতেছেন মনে হয় আপনারাও। এরপরে টাইটেল, অন করে দিলে কেমন হয়, অফ করে দিলে কেমন হয় দেখেন। একটা টাইটেল বাপাশে অ্যাড হয়, তাই নাকি? অন করে দিলে টাইটেল অ্যাড হবে, অফ থাকলে টাইটেলটা নাই। চার্ট টাইটেল, এই যে উপরে চার্ট টাইটেলটা, অন করে দিলে অফ করে দিলে চার্ট টাইটেল থাকবে না, অন থাকলে চার্ট টাইটেল থাকবে। ডাটা লেভেল, অন করে দিলে ডাটা লেভেল প্রত্যেকটা ডাটা কত সেটা দেখাচ্ছে, অফ থাকলে ডাটা লেভেলটা আর দেখাবে। এরপর ডাটা টেবিল, টেবিলটাও দেখাচ্ছে এই মুহূর্তে, আবার ডাটা টেবিল অফ করে দিলে দেখাচ্ছে না। গ্রিড লাইন, এই যে পিছনে যে লাইনটা দেখায় ওইটা গ্রিড লাইন, জাস্ট অন করে দিব, গ্রিড লাইনটা দেখাচ্ছে না, মানে অফ করে দিলে দেখাবে না, অন করে দিলে দেখাবে। লিজেন্ড, অফ করে দিলাম দেখালো না, অন করে দিলাম দেখাচ্ছে, তার মানে বুঝতে পারছি লিজেন্ড কোনটা। এই যে মাসের নামটা এটা হচ্ছে লিজেন্ড হিসাবে নিছে, এটা ডান পাশে নিছে। তো এই লিজেন্ডটা যদি নিচে নিতে চাই তাহলে এই অ্যারো সাইনে ক্লিক করে বটম দিলে বটমে চলে আসবে। তো আমরা চার্টের মধ্যে কোন জিনিসটা আছে কোনটা নাই, কোনটা টিক দিয়ে আছে আমরা কি দেখে বুঝতে পারছি? টাইটেল বলতে কোনটা বুঝায় আমরা বুঝতে পারছি। তাহলে অন করে দিলে টাইটেলটা দেখা যায়, এই যে টাইটেল, অ্যাক্সেস টাইটেল, তাই নাকি? যদি অফ করে দেই টাইটেল নাই। আবার এই চার্ট টাইটেল যদি অফ করে দেই, চার্ট টাইটেল এখানে নাই, এখানে চার্ট টাইটেল ছিল। তো আমরা বুঝতে পারছি এখানে এইটুকুর কাজ কি। প্রত্যেকটা জিনিস যেটা যেটা অন থাকবে সেটা সেটা আমাদের চার্টের মধ্যে দেখাবে, তাই নাকি? এরপরের নিচের যে অপশনটা, এটা হচ্ছে চার্টের বিভিন্ন কালার স্টাইল চেঞ্জ করা যায়। কালার, এইটা এই কালারটা ব্যবহার করছে, যদি এটা করি তাহলে এইরকম দেখাবে, এটা করলে এরকম, মানে একেবারে সম্পূর্ণ কালার চেঞ্জ করার জন্য। এটা হচ্ছে দ্বিতীয়টায়। এরপরে একটা ফিল্টারের মতো দেখায়, এই ফিল্টারটা হচ্ছে আমরা যদি এফ সিরিজটাকে বাদ দিতে চাই তাহলে এফটাকে অফ করে দিয়ে অ্যাপ্লাই ক্লিক করে দিলে এফটা আর থাকলো না, আছে কি? এ বি সি ডি ই পর্যন্ত আছে। যদি এই ফিল্টারে অন ক্লিক করে
আমি জানুয়ারি মাসটা বাদ দিতে চাই বা ফেব্রুয়ারি বা এপ্রিলটা বাদ দিতে চাই, এপ্রিলটা অফ অফ করে অ্যাপ্লাই ক্লিক করে দিলে এপ্রিল মাসটা এখানে নাই, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস আছে। তো এই ফিল্টার মেনু থেকে এরকম করে বিভিন্ন কিছু বাদ দিয়ে ফিল্টার করে এভাবে দেখা যায়। আমরা পাওয়ার পয়েন্টের ভিতরে চার্ট পাবো, সেখানেও অনেক কিছু দেখতে পারবো। এই চার্টগুলো হয় কি অনেক ডাটাকে একটা চার্টের ভিতরে নিয়ে আসে। এইখানে অনেক ডাটা ছিল না, এই ডাটাকে ভিজুয়াল করলো কিসের মাধ্যমে? এই চার্টের মাধ্যমে। তো শুধু এই চার্ট না, বিভিন্ন ধরনের চার্ট থাকে যে চার্টগুলো ভিজুয়াল করে ডাটা। তো আমরা বুঝতে পারছি চার্টের এটুকু তো তেমন কোনো কিছু না, জাস্ট ডাটাটুকু লিখে ইনসার্ট ক্লিক করে চার্ট ক্লিক করলে হয়ে যায়। তো বেসিক ওয়েজ বের করতে আমি একটু যে কোনো একজনকে একটু বলবো যে আপনি একটু বের করেন, আমি সামনে গিয়ে তার সাথে গিয়ে বলবো বের করতে, সে তাকে বের করে দিতে হবে। পারবেন এরকম সবাই? প্রত্যেকে? আচ্ছা, প্রত্যেকে এটা প্র্যাকটিস করেন, চার্টটাও তৈরি করেন। এই চার্ট তৈরি করতে থাকেন, তার মধ্যে আমি যে কোনো এক ব্যক্তির কাছে গিয়ে গিয়ে আমি বেসিক ওয়েজটা বের করতে পারেন কিনা, ওভারটাইমটা বের করতে পারেন কিনা এটা দেখব। ঠিক আছে? এই জায়গাটায় যে ভ্যালিডেশন আছে, আমরা জানি এটা একটা ড্রপ ডাউন লিস্ট ভ্যালিডেশন করা, ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে আমরা গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3 যদি লিখি, ডিলিট করে দিলে সমস্যা নাই, ডিলিট করছি ভালো কথা, আবার গ্রেড 1 লিখে দিব, লেখা হবে। যদি লিখে দিতে না চাই, প্রয়োজনে যদি সিলেক্ট করে দিতে চাই, সিলেক্ট হবে, তাই নাকি? কিন্তু যদি এই তিনটা বাদে অন্য কিছু লিখতে যাই, সেটা এন্ট্রি হয় না। কারণ আমি যদি অন্য জিআর গ্রেড বানান তো ভুল আছে, আচ্ছা গ্রেড 4 দেই, এন্টার দিলে এটা এন্ট্রি নিচ্ছে না। এটা না নেওয়ার কারণ কি? আমাদের এখানে ভ্যালিডেশনের মাধ্যমে করে নিয়েছি যে এখানে শুধুমাত্র এই তিনটা বিষয় এন্ট্রি হবে। এটা করেছি কি এই ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে, তাই নাকি? তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটা অ্যারো সাইন, ড্রপ ডাউন সাইন, যার মাধ্যমে যেটা সিলেক্ট করব সেটা দেখা যায়, তাই নাকি? এটা তো বুঝি সবাই। আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে এই চিহ্নটা দেখা যাবে না, মানে লিস্ট ভ্যালিডেশন আমরা করতে পারবো না, কিন্তু এখানে যেটা এন্ট্রি দিব, নির্দিষ্ট যে বিষয়গুলো এন্ট্রি দিব, ওর বাইরে কিছু এন্ট্রি করতে পারবো না। একটু মাথায় চাপ পড়ার মতো ব্যাপার যে এটা কিভাবে করবো, এটা তো করিনি এখন পর্যন্ত। এখন আমরা জানি ডাটা ভ্যালিডেশনের কাজ হচ্ছে যদি ট্রু হয় তাহলে এখানে এন্ট্রি হবে, ফলস হলে আর এন্ট্রি নিবে না। যেমন আমরা এই জায়গাটায় করেছিলাম ডাটা ভ্যালিডেশন কি, কাস্টমে গিয়ে আমরা কি করেছি, কাউন্ট ইফ কল করেছি, আর হচ্ছে লেন ফর্মুলাও কল করেছি। দুইটার মাধ্যমে আমরা এখানে করেছি কিভাবে, কাউন্ট ইফও ট্রু হতে হবে, লেন ট্রু হতে হবে, দুইটা যখন মেনটেন করবে তখন এখানে এন্ট্রি হবে, যদি মেনটেন না করে তাহলে এন্ট্রি হয় না, তাই নাকি? তো এবার আমরা একটু দেখি এই জায়গাটুকুতে আমরা এইটুকুতে ক্লিয়ার অল করে দিলাম। ক্লিয়ার অল করে এই মুহূর্তে আমরা এখানে ডেজিগনেশনের একটা ড্রপ ডাউন করব না, কিন্তু ওই নির্দিষ্ট তথ্যবাদে এন্ট্রিও করতে পারবো না, এমন করব। আমরা অর ফাংশনের কাজ জানি, অর ব্র্যাকেট ওপেন, প্রথম লজিক যে কোনো একটা সেল ধরি, এই সেল ইকুয়াল জাস্ট অর, হ্যাঁ অর না, নর্মালি একটু কল করি, এই সেল ইকুয়াল গ্রেড 1। এই মুহূর্তে ফলস দেখাচ্ছে, তাই না? যদি এখানে বাস্তবে গ্রেড 1 থাকে তাহলে ট্রু হবে, এটা আমরা জানি। যদি এখানে গ্রেড 2 হয় তাহলে এই মুহূর্তে ফলস। আমাদের যদি এই ফর্মুলাটা এটা পরিবর্তন করে যদি এটাও গ্রেড 2 করতাম তাহলে এবার ট্রু দেখাতো। তো এরকম করে একাধিক ফর্মুলা যদি হয়, আমরা সবগুলোকে অর এর মাধ্যমে নিতে পারি। কিভাবে? অর ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল গ্রেড 1 কমা, আবার এই সেল ইকুয়াল গ্রেড 2 কমা, এই সেল ইকুয়াল গ্রেড 3 ব্র্যাকেট ক্লোজ।
এই মুহূর্তে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 আচ্ছা, এই মুহূর্তে এই জায়গাটায় গ্রেড 1 যদি লিখি তাতেও ট্রু, গ্রেড 3 লিখলে তাতেও ট্রু, যদি গ্রেড 4 লিখি ফলস। তো আমরা গ্রেড 4টা যদি ফলস হয়, গ্রেড 4 এখানে এন্ট্রি হওয়ার কথা না এমন করব, কিন্তু যতক্ষণ পর্যন্ত ট্রু হবে ততক্ষণ পর্যন্ত এন্ট্রি হবে, এমনটা আমরা করতে চাই। আমরা জানি যে এই সেল ইকুয়াল যদি যে কোনো একটাকে পায়, গ্রেড 1 পেলেও ট্রু হবে, গ্রেড 2 পেলেও ট্রু হবে, গ্রেড 3 পেলেও ট্রু হবে, তাই নাকি? আমরা এটা বুঝি, মানে এই তিনটা বিষয়ের যে কোনো একটা যদি সে পেয়ে যায় তাহলে এখানে ট্রু হয়ে যাবে। আর যদি আমরা এন্ড ফর্মুলা দিয়ে করতাম তাহলে সবগুলোকেই মানতে হতো নাকি? তো এই বিষয়টাকে আমরা ডাটা ভ্যালিডেশনের মধ্যে এবার দিব। সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডাটা মেনুতে গিয়ে ডাটা ভ্যালিডেশন, এনি ভ্যালুর পরিবর্তে কাস্টম, এবং ফর্মুলার পরিবর্তে এখানে দিব অর ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল গ্রেড 1, কমা আবার এই সেল ইকুয়াল গ্রেড 2, কমা এই সেল ইকুয়াল গ্রেড 3 ব্র্যাকেট ক্লোজ। গ্রেড 2, কমা এই সেল ইকুয়াল গ্রেড 3 ব্র্যাকেট ক্লোজ। আমরা এটুকু বুঝছি? সবাই বুঝছি? জাস্ট ওকে ক্লিক করলাম। আচ্ছা দিচ্ছি। এই মুহূর্তে এখানে গ্রেড 1 যদি লিখি এন্ট্রি হয়ে গেছে, তাই না? গ্রেড 2, গ্রেড 2 লিখবো, এন্ট্রি হয়ে গেছে। গ্রেড 3 লিখলাম, এন্ট্রি হয়ে গেছে। গ্রেড 4 যদি লিখতে যাই এন্ট্রি হয়নি, কারণ আমরা জানি যে এই তিনটা বিষয় আমরা অরের মাধ্যমে এখানে অ্যাড করে দিয়েছি, এমনভাবে এই তিনটা এন্ট্রি হবে। এবার কি আমাদের ওই ডাটা ভ্যালিডেশনের যে ড্রপ ডাউনটা সেটা আছে? সেটা নেই, কিন্তু আমরা বলে দিলাম যে আমাদের গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এন্ট্রি হবে, এর বাইরে কোনো কিছু এন্ট্রি হবে না। তো এমন অবস্থায় এমন যদি কোনো ভ্যালিডেশন দিতে বলে তখন আমরা অর ফাংশনের মাধ্যমে ভ্যালিডেশন দিব। বুঝতে পারছি? আমাদের এটা লাগবে ভবিষ্যতে, পরবর্তীতে লাগবে, যে কারণে আমরা আগেই দেখে নিলাম। তো এখানে আজকে যেটুকু দেখলাম, মানে এই গ্রেডের ব্যাপারটা নিয়ে যেটুকু দেখলাম, এটা পরবর্তীতে যখন লাগবে তখন অন্য কোনো জবের ক্ষেত্রে এটা বেশি একটা লাগবে, তখন আমরা দেখবো এটা কমপ্লিটলি। আচ্ছা, ইমোজি ব্যবহার করতে পারি না কেউ, এজন্য ইমোজি ব্যবহারটা একটু দেখে নিব। ইমোজি ব্যবহারের ক্ষেত্রে ওভারটাইমের এই জায়গাটুকুতে যে কোনো প্রকার ওভারটাইম করেনি তার ক্ষেত্রে একটা ইমোজি রাখতে চাচ্ছি। আমরা আগে শিখেছি ফাঁকা রেখেছি, এখন শিখবো সেখানে একটা ইমোজি রাখবো। তো আমরা ইফ কল করে ব্র্যাকেট ওপেন দেই, আমরা লজিক্যাল টেস্ট দিব। এই সেল যদি গ্রেটার দ্যান ইকুয়াল গ্রেটার দ্যান 40 হয়, 40-এর উপরে হয় আর কি, এটা বুঝাইলাম। তাহলে কি হবে? তাহলে হবে এই সেলে যে ভ্যালু থাকে মাইনাস হবে তার থেকে 40, এবং তার সাথে গুণ হবে 250। এই মুহূর্তে কি আমাদের অঙ্ক ঠিক আছে সেই অনুযায়ী? ঠিক নাই, কারণ আমার কতটুকু থেকে কতটুকু গুণ হবে সেটা বুঝাইতে গেলে আগে আমাদের বোর্ড মাসের ফর্মুলা ফলো করতে হবে। সেই অনুযায়ী আমাদের হয়ে গেল যে 40-এর বেশি হলে কি চাই সেটা দেখা হয়ে গেল। এখন এই প্রশ্ন হলো এখানে কি চাই? এখানে হচ্ছে 40-এর নিচে হলে কি হবে? তো 40-এর নিচে যারা তাদের তো কোনো কিছু ওভারটাইম হবে না, কিছু হবে না। এখানে উইন্ডোজ বাটন চেপে ধরে আমরা ফুল স্টপ বাটনটা বা ডট বাটনটা ক্লিক করব, যেটা থাকে হচ্ছে আমাদের কিবোর্ডের বাঁ পাশ দিয়ে শিফটের বাঁ পাশে প্রশ্নবোধক চিহ্ন এবং স্ল্যাশ চিহ্ন আছে, তার বাঁ পাশেরটা আমরা যেটা লেস দ্যান ব্যবহার করি সেই চিহ্নটা।
জাস্ট সেটাকে একটা ক্লিক করলে আমাদের ইমোজিটা চালু হয়। এখানে রিসেন্টলি ব্যবহৃত ইমোজিগুলো দেখা যাচ্ছে। নিচে আরও কিছু পিকচার আছে বা অন্যান্য অনেক ইমোজি আছে, কেও ইমোজি বা অন্যান্য সিম্বল আছে। আমরা চাই অন্য কোনো কিছু, সেটা ডান পাশে ক্লিক করলে ইমোজির একটা একেবারে ডেডিকেট বাটন পাওয়া যায়। এরপরে আরও কিছু অপশন আছে, স্মাইলি ফেস এর ইমোজি আছে, এরপরে আছে পিপল এর ইমোজি, বিভিন্ন ইমোজি আছে। হয়তো এটা নেট কানেকশনের সাথে যুক্ত থাকতে পারে, নাও থাকতে পারে। তো আমরা এই মুহূর্তে স্মাইলি ফেসটা দেখি। এই যে পিপল ইমোজিটা এভাবে, তো যারা ওভারটাইম পাবে না তারা তো মন খারাপের একটা দিয়ে দিলাম। এইটাই তো কান্না করতেছে, এইটাই তো না, এটাও দিব, দুইটাই দিয়ে দিলাম। এই দুইটা ইমোজি এখানে পড়ে গেছে, এই দুইটা ইমোজি এভাবে দিলেই হবে। এটা আমরা একটা ইনভার্টেড কমা দিয়ে দেই এবং এরপরে ব্র্যাকেট ক্লোজ করে দেই। কালার করে দাও দিন দুইটা। কালার করে দিব, কালার হবে এইরকম আপাতত। এখান থেকে কালার হবে না, কালার এটা হবে না, কালার ফিল করে দেওয়া যাবে। আমরা নিচ পর্যন্ত যদি আনি, এই মুহূর্তে দেখা যাবে যে যারা ওভারটাইম পাবে না তাদের ক্ষেত্রে ইমোজি আসছে। তো যাই হোক, এটা আমাদের টপিকের বিষয় না, এটা অপশনাল একটা বিষয়, আমরা দেখে নিলাম শুধুমাত্র। এখন এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে যদি আমরা কোনো একটা রেড কালারের ফন্ট দেই, তাহলে সব রেড হয়ে যাবে। এটা কোনো বিষয় না। তা আমাদের ইমোজি প্রয়োজন নাই, আমরা ইমোজি বাদ দিয়ে দিই, এটা ফাঁকাই থাকুক। আমরা ইমোজির ব্যবহারটা শিখলাম আর কি, ইমোজি কোথায় পাওয়া যায়। আমরা যদি লেখালেখি করি, যেমন আমরা ফেসবুকে আছি, ফেসবুকে কাউকে মেসেজ পাঠাবো, ইমোজি পাঠানো দরকার, এমন অবস্থায় আমরা এভাবে ব্যবহার করতে পারবো।